বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইয়েরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএসএমএস, ঢাকা। আমি আজকে আলোচনা করব খোলস ওঠা। খোলস ওঠা নিয়ে আজকে আলোচনা করবো এবং কি তার হোমিওপ্যাথিক চিকিৎসা। কিছু কিছু রোগ আছে, রোগটা আপাতত তুচ্ছ মনে হইলেও রোগটা অনেক জটিল বা ভয়াবহ। যেমন এই যে খোলস ওঠা, এটাও একটা জটিল রোগ। ইহা একটি জটিল রোগ বা ভয়াবহ রোগ। এই রোগের কোনো কারণ খুঁজিয়া পাওয়া যায় না। আবার এই রোগটা এমনই রোগ, অনেক সময় একই পরিবারের একসাথে অনেকের হইয়া থাকে। একসাথে অনেকের এই রোগ হয়ে থাকে। এই রোগ দেখা দেয় কিভাবে? চ্যাপ্টা লাল বর্ণের উদ্ভিদ বাহির হয়। উদ্ভিদ বাহির হয়, এই উদ্ভিদে পাতলা এক ধরনের আঁশের মতো উঠতে থাকে। এটা কেউ বলে যে ছাল উঠতেছে, পাতলা আঁশের মতো খোলস উঠতে থাকে। এই উদ্ভিদগুলি অনেক সময় হাতে বা পায়ের পশ্চাৎবর্তী স্থানে বেশি দেখা যায়, যেমন কনুই বা হাঁটু, এই সমস্ত স্থানে বেশি দেখা যায়। তাছাড়া আরো অনেক জায়গায় হয়, বেশিরভাগই কনুই বা হাতের উল্টা পাশে বেশি দেখা যায়। তারপরে মাথার চুলের গোড়ায় বা মাথার তালুতে অনেক সময় হয়। এই রোগগুলা অনেক দুরারোগ্য। আপাতত সহজ মনে হইলেও রোগটা এত সহজ নয়। এই রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা, যেমন হোমিওপ্যাথিক ওষুধ আছে রেডিয়াম ব্রোমাইড, আর্সেনিক, সালফার। এই ওষুধগুলোর 30 শক্তি ভালো কাজ করে। এই সমস্ত রোগে এই 3টি ওষুধই অনেক সুনামের সাথে কাজ করে আসছে। যেমন আর্সেনিকও একটি ধীরগতি সম্পন্ন জটিল রোগের জন্য, সালফারও, তারপরে ব্রোমাইডও। এই 3টি ওষুধ সুনামের সাথে কাজ করে আসছে। শুধু এই 3টি ওষুধই না, হোমিওপ্যাথিক নির্দিষ্ট কোনো ওষুধের চিকিৎসা হয় না, আর রোগের নাম ধরে আমরা চিকিৎসা করি না। অনেক লক্ষণ সংগ্রহ করতে হবে, লক্ষণ সংগ্রহ করে লক্ষণ সমষ্টির উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করতে হবে। তাই লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, যেমন ফসফরাস, তারপর ক্যালকেরিয়া, সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, সিকিউটা ভিরোসা, গ্রাফাইটিস, মেজোরিয়াম, থুজা, ক্রাইসোফেনিক অ্যাসিড, এই সমস্ত ওষুধগুলা লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে বায়োকেমিক মতে ক্যালিসাল, ক্যালকেরিয়া সাল, নেট্টাম সাল, সাইলেশিয়া, ক্যালিমিওর, ক্যালিফস, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, এই ওষুধগুলা বিশেষ উপকারী। আনুষঙ্গিক চিকিৎসা, ফিটকারির পানিতে ওই স্থান মাঝে মাঝে ধৌত করা। ফিটকারি পাউডার করে পানিতে সাথে গুলিয়ে নিতে পারেন, অথবা ফিটকারি দলা, যে মিশ্রি দলার মতো, আমরা পানির মধ্যে কয়েকবার ডোবাইয়ে ওই পানি দিয়ে যদি
যে কোনো ক্ষত স্থান দ্রুত করলে অনেক উপকার পাওয়া যায়, বা অ্যালার্জি জাতীয় চর্মরোগ। আপনারা একটা কথা মনে রাখেন, যে কোনো রকম চর্মরোগ, পচা ঘা, এই সমস্ত যদি এই ফিটকারি পানি দিয়ে যদি ধৌত করা যায়, তাহলে অনেক সময় ইনফেকশন দূর হয়ে যায়, খুব ভালোই কাজ করে, পরিষ্কার থাকে। প্রথমে ফিটকারি পানি দিয়ে যে কোনো জায়গায় ধৌত করলে ক্ষতর মধ্যে একটু চিটচিট করে কামড়াবে বা জ্বালা করবে, তারপরে ভালো লাগবে। তো এই সমস্ত রোগে ফিটকারি পানি দিয়ে ধৌত করা। তারপরে আছে নিমের পাতা থেতো করে ওই রস দিয়ে প্রয়োজনে সারা শরীরে যদি থাকে সারা শরীরে মাখাবেন, তারপর 2-3 ঘন্টা পর গোসল করবেন, তাহলে খুব উপকার পাবেন। তারপরে মাঝে মাঝে অলিভ অয়েল লাগাবেন, জলপাইয়ের যে তেল বাজারে পাওয়া যায়, অলিভ অয়েল, যাতে চর্ম খসখসে না হইতে পারে। যখনই চর্ম খসখসে হয়ে যাবে তখন আরো চুলকাবে বা অসহ্য লাগবে। যখন চামড়া পিচ্ছিল হবে তখন চুলকানিটা অনেক কমবে। যে কোনো চর্ম রোগের যদি অলিভ অয়েল বা পিচ্ছিল গ্লিসারিন জাতীয় কিছু শরীরের মধ্যে মাখানো যায়, চুলকানির তীব্রতা কমে যাবে। এখন আসেন খাবার দাবার, কি খাবার খাবেন। যেসব খাবারে অ্যালার্জি যুক্ত যে খাবারগুলো, এগুলো বর্জন করবেন। যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, পুঁটি মাছ, ইলিশ মাছ, তারপর হাঁসের ডিম, কচু, পুঁই শাক, এই সমস্ত যে খাবার অ্যালার্জি জাতীয় বা চুলকানি জাতীয় রোগ বৃদ্ধি পায় বা তাদের তীব্রতা বাড়ে, এই সমস্ত খাবার এগুলো বর্জন করবেন। তাহলে সুস্থ থাকতে পারবেন। তারপরে আপনার রোগ যখন সুস্থ হয়ে যাবে তখন তো আপনি সবই খাইতে পারবেন। যে রোগের সময় যে খাবারে বৃদ্ধি পায়, ওই ওষুধ চলাকালীন, ওই রোগ চলাকালীন সময়ে আপাতত বন্ধ রাখতে হয়। তারপর যখন সুস্থ হয়ে যাবে তখন আপনার জন্য তো কোনো খাবার বাজগুজ নাই। যাই হোক, আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পাশে রাখবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। ডাক্তার ভাইয়েরা, হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাইয়েরা, অন্যান্য সবাই আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখবেন, পাশে থাকবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।